23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে ইতোমধ্যে স্টুডিওতে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক মারুফ মল্লিক। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। দীর্ঘ ৩৫ বছর পরে এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপি মনোনীত যিনি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে এবং ধরে নেওয়া যায় তিনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সেক্ষেত্রে এই নির্বাচন কি কেবলই আনুষ্ঠানিকতা নাকি এর বাইরে কোনো বিশেষ দিক আছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আমাকে আজকের এই আপনাদের সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেমনটা বললেন যেটা আনুষ্ঠানিকতা কিনা, দেখেন এই যে আমরা যেটা দেখলাম খবরে যে বিরোধী দলের পার্লামেন্ট মেম্বাররাও ভোট দিচ্ছেন, তারাও দাবি দাওয়া করছেন। নাহিদ ইসলাম কিছুটা দ্বিমত পোষণ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তর দিলেন। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য না? একটা যদি আজকে এই নির্বাচনটা না হতো আমাদের রাষ্ট্রপতি পদে, তাহলে একটা মেরে প্রাণহীন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নতুন একজন রাষ্ট্রপতিকে পেতাম। তো ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে। গতকালকেও আমার দু একজন পার্লামেন্ট মেম্বারের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে। তারাও খুব এক্সাইটেড ছিলেন যে রাষ্ট্রপতি পদে ভোট দেবেন। তারাও জানেন কে জিতবেন, কিন্তু এই যে ভোট দেওয়ার যে একটা চর্চা বা প্র্যাকটিস, ওনারা জানতে চাচ্ছিলেন কিভাবে ভোট দিব, কোন প্রক্রিয়ায় ভোট দিব। ওনারা জানেন যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা ভোট দিতে পারবেন না, কিন্তু এই যে নির্বাচন নিয়ে যে একটা আগ্রহ, গণতন্ত্রে আমি মনে করি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি বিশেষ করে বিরোধী দলকে ধন্যবাদ দিতে চাই যে তারা জানেন যে নিশ্চিত পরাজয়, তারপরেও তারা একজন প্রার্থী দিয়েছেন, ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট নিয়ে কথা বলছেন। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো গণতন্ত্র এগিয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ঠিক গতানুগতিকতা নয় বা আনুষ্ঠানিকতা না, একটা ভালো গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্রপতিকে পেতে যাচ্ছি। সেটি তো নিশ্চয়ই। এবং যেহেতু আপনি বলছিলেন যে অনেক বছর পরেই তো রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, অনেকে জানেও না যে আসলে কিভাবে এই নির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে হবে। আমরা শুরুতেই দেখেছিলাম এম নাসির উদ্দিন তিনি সবার জন্য ব্রিফ করছিলেন যে কিভাবে এটি হবে। তো একটি বিষয় আপনি বলছিলেন যে দলের বাইরে ভোট না দেওয়ার যেই সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, কি মনে হয় এটি কি প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের চ্যালেঞ্জ? না, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের চ্যালেঞ্জ না। ধরেন ৭০ অনুচ্ছেদ নিয়েই তো কথাটা হচ্ছে। এখন আমাদের দেশের যে সরকারি ব্যবস্থাগুলো কিন্তু সরকারগুলো দুর্বল হয় কম্পারেটিভলি, কারণ আমাদের দেশের সরকারের স্টেবিলিটি বা সরকারের শক্তি অর্জনে ইন্টারনাল পলিটিক্সের পাশাপাশিও এক্সটার্নাল পলিটিক্স বা বাইরের রাজনীতির অনেক কিছুর একটা প্রভাব থাকে। তো ৭০ অনুচ্ছেদের ধরেন যেটা জুলাই সনদে বলা আছে যে কিছু কিছু বিষয় ছাড়া, অনাস্থা ভোট বা প্রতিরক্ষা বা এরকম অর্থ বিল, এরকম কিছু বিষয় ছাড়া বাকি বিষয়ে তারা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতির পদে হয় কি, আপনি যখন সরকার পরিচালনায় যাবেন সবাইকে কিন্তু ইনলাইন হতে হয়। হ্যাঁ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এনারা যদি একসঙ্গে কাজ করতে না পারেন তাহলে সরকারের সেই সামর্থ্যের পুরোটুকু তারা প্রয়োগ করতে পারেন না। তো সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্রপতি পদে নির্বাচনেও ৭০ অনুচ্ছেদের বহাল থাকা উচিত। কারণ পাকিস্তানের উদাহরণ দিতে পারি, সেই জায়গায় রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু এই ৭০ অনুচ্ছেদের মতো কোনো আইন ছিল একটা, বাদ দেওয়া হয়েছে। তো এরপরে কিন্তু হর্স ট্রেডিং বেড়ে যায় পার্লামেন্টে, এবং আপনারা দেখেছেন যে ইমরান খানের সরকারের কি পরিণতি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাষ্ট্রপতি পদে ৭০ অনুচ্ছেদের পরিবর্তন না করে অন্যান্য ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীন থাকবেন, কিন্তু কিছু কি ৫টা ৬টা বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এই ৭০ অনুচ্ছেদের মতো একটা নিয়ম বহাল রাখা উচিত, অন্তত আমাদের দেশে একটা সরকারের স্থায়িত্ব দেওয়ার জন্য, একটা শক্তি অর্জনের সময় সুযোগ দেওয়ার জন্য। আর যেই কথাটা বারবার আমার এখানে বলা হয় কি, আমাদের দেশে যে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নেই, ক্ষমতার ভারসাম্য আনা উচিত। এইখানে কিন্তু আপনি যদি সুশাসন আনতে চান, এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এনে সুশাসন করা যাবে না। আপনি রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা বাড়িয়ে দিলেন, যখন তখন উনি হস্তক্ষেপ করতে পারবে সরকারের ভিতরে, এতে কিন্তু আরও ক্যাওটিক পরিস্থিতি তৈরি হবে। তাহলে আমাদের আসলে আমি যে কথাটা বারবার বলি, আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে, যে আমাদের সরকার পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যদি সেইটা করতে পারি তাহলে যে আমাদের যে সংকটগুলো হয় রাষ্ট্র পরিচালনায় বা মূলত সাংবিধানিক নিয়োগে যে সংকটগুলো হয়, সেই সংকটগুলো আর হবে না। ধরেন আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা ধরেন ইনস্টিটিউশনাল রিফর্মের পার্ট হিসেবে অ্যান্টি কারাপশন
কমিশন গঠন করা হয়েছিল, সেটা সাংবিধানিক পদ এবং সেইখানে কিন্তু সরাসরি সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই বাই কনস্টিটিউশন। কিন্তু আমাদের এসিসি কি খুব বেশি সক্রিয় হয়েছে বা কার্যকর হয়েছে? তাইলে কি এসিসিরই তো স্বচ্ছতার অভাব আছে, এসিসি তো অ্যাকাউন্টেবল না, আমাদের কাছেও না, সরকারের কাছেও না। তো আমি মনে করি আসলে 70 অনুচ্ছেদ নিয়ে খুব বেশি থাকা উচিত, পার্লামেন্ট মেম্বারদের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু ওভারঅল যদি আমরা সুশাসন আনতে চাই, মানে যেই জন্য আমরা বারবার গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা যুক্ত হই, যে কেন একটা কল্যাণমূলক স্বাধীন একটা মানে গ্রহণযোগ্য রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য, তার জন্য আসলে আমাদেরকে ওই যে আমি যেটা বলছি বারবার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।